অল্প সময়ে পরিস্থিতি এতটাই খারাপ হবে কোনোভাবেই বুঝতে পারিনি। শুধুমাত্র কিছু ভুলের কারণে আজকে তাজা তাজা অনেকগুলো প্রাণ চলে গেল। পরিস্থিতি যতই স্বাভাবিক হোক, মনের অস্থিরতা কিন্তু এখনও আছে। টিভি খুললেই যখন এরকম ফুটেজগুলো দেখা যায়, যেখানে সন্তানের জন্য মা বাবার অনেক আর্তনাদ, অনেক হাহাকার, বুক ফাটা কান্না, এগুলো যখন আমি একজন মা হিসেবে দেখি, তখন আমি আমার চোখের পানি কোনোভাবেই ধরে রাখতে পারি না। সেই সাথে ভাইহারা কান্না, স্বামীহারা কান্না, সবার কান্না আছে। কোনো একটা শিশুও এই পরিস্থিতির থেকে রেহাই পায়নি। দুইটা শিশুর কথা আমি শুনেছি, তারা এই পরিস্থিতির মধ্যেই আটকা পড়ে তাদের প্রাণ দিতে হয়েছে। তো এইসব খবরগুলো যখন দেখি তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। সব পরিস্থিতির মধ্য থেকেও কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হয়। পরিস্থিতি এখনও আদৌ কি ভালো হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এখনও অনেক কিছুর গুঞ্জন শোনা যাচ্ছে। তারপরেও অনেক দিন যেহেতু ভিডিও আপলোড করিনি, ভাবলাম আজকে একটা ভিডিও মেক করে আপলোড করি। আমার প্রিয় আপুদের কি অবস্থা সেটা জানি, সেই সাথে আমার অবস্থাটুকু আপুদেরকে জানানো উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। 2024 সালের জুলাই মাসের 17, 18, 19, 20 এই 4টা তারিখ একদম অভিশপ্ত তারিখ হিসেবে আমি মনে করি। এই কয়েকটা তারিখের ব্যবধানেই কিন্তু অনেক তাজা প্রাণ চলে গিয়েছে, অনেক আর্তনাদ, অনেক হাহাকার, সব কিছু মিলিয়ে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি। আমার এরিয়াতে কিন্তু মোটামুটি ভালো পরিস্থিতি ছিল, তবে আমার এরিয়া থেকে কিছুটা দূরেই কিন্তু প্রচুর গোলাগুলি হয়েছে। আমার যেই সকল আপুরা আমার পাশে আছে তারা হয়তো বা জানে, প্রচুর গোলাগুলি হয়েছে, যার কারণে অনেক পরিস্থিতি খারাপ শুনে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। খুব আতঙ্কেও ছিলাম যে আমার এরিয়াতে কখন অনেক বেশি ঝামেলা শুরু হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই হয়নি। সমস্যা না হলে কি হয়েছে, এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার বাসার ঠিক পাশের বাসার একজন মারা গিয়েছে, সেই সাথে আমাদের এরিয়ার খুব কাছাকাছি জায়গায় আপনাদের ভাইয়া বলল আরেকজন মানুষ মারা গিয়েছে। তাকে তো দেখিনি বা তার পরিবারের আর্তনাদ শুনিনি, তবে আমার পাশের বিল্ডিংয়ে যে আপুর হাজব্যান্ড মারা গিয়েছে তার আর্তনাদে আমি একদম অসুস্থ হয়ে পড়েছি। আমি কিন্তু অনেক আগেই ভিডিও শেয়ার করতে পারতাম আপনাদের সাথে, কিন্তু ওই আপুর আর্তনাদে আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি, আমি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলাম। আমার বেলকনি, সেই সাথে আমার কিচেনের জানালা থেকে আপুর বাসাটা একদম সরাসরি, যার কারণে আপুর কান্নার আওয়াজ সম্পূর্ণটা আমি পেয়েছি। সেই সাথে আমার বেডরুমের জানালাটা খুললেই তার বেডরুমের জানালা, এ কারণে আমি প্রচুর পরিমাণে শব্দ পেয়েছি কান্নাকাটির, তাই আমি অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। আমি খুব দুর্বল প্রকৃতির একজন মানুষ, আমি সেরকম কান্নাকাটি সহ্য করতে পারি না। এ কারণে আসলে সম্পূর্ণ সমস্যাটা আপনাদের ভাইয়া আমাকে মেডিসিন খাইয়ে অনেক বেশি ডক্টরের কাছে নিয়ে একটু পরিমাণে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন বলি আপুর কি পরিস্থিতি। আমি আগে থেকেই আমার পাশের বাসার এই আপুটাকে চিনতাম, তবে কখনো আসা যাওয়া করা হয়নি। একদম কাছাকাছি থাকি, তারপরেও কখনো আসা যাওয়া করিনি। তবে তাকে এমনিতেই চিনি, আর তার যে হাজব্যান্ড মারা গিয়েছে তাকে আপনাদের ভাইয়া খুব ভালো করে চিনে। আমাদের দোকানে বেশ অনেক দিন সে বসে থাকতো, কারণ যখন পরিস্থিতি খারাপ হয়েছে তখন তো কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমাদের দোকানে বসে সে গল্প করত। সেই কারণেই আপনাদের ভাইয়ের সাথে তার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়েছিল, যে বেশ কয়েকদিন বসেছিল। আর আমি তো আগে থেকেই তাকে চিনতাম, তবে কখনো যাওয়া আসা করা হয়নি। যেদিন আপুর হাজব্যান্ড মারা গিয়েছে সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুটা সময় রেস্ট করে বিকেল 4টায় বের হয়েছিল বাসা থেকে। তারপরেই খবর আসে যে আপুর হাজব্যান্ড আহত হয়েছে।
আমি কিছুক্ষণ পরপরই শুনছিলাম যে অনেক বেশি কান্নাকাটির আওয়াজ। তখন আমি আমার বাসার পাশে খুব দেখার চেষ্টা করছিলাম কোথা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। তখন আমি বুঝতে পারছিলাম না যে একদম আমার পাশের বাসাতেই। আমি ছাদে আমার বড় মেয়েকে নিয়ে গিয়ে বসেছিলাম যে কোথা থেকে কান্নার আওয়াজটা পাওয়া যায় আমি একটু দেখব, কারণ প্রচুর কান্নার আওয়াজ ছিল। তারপর দেখি যে আমার পাশের বিল্ডিংয়ে খুব দৌড়োদৌড়ি লেগে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু দেখো তো কি হয়েছে। পরে রাস্তায় নেমে দেখলো যে আপুর হাজব্যান্ড খুব অসুস্থ, সেরকম একটা খবর এসেছে, মানে একটা কল এসেছে আপুর মোবাইলে যে আপনার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে গিয়েছে, তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজন নিয়ে এখনই ঢাকা মেডিকেল চলে আসেন। তো তখন যেহেতু কারফিউ জারি হয়নি, তবে ছাত্ররা সব কিছু বন্ধ করে দিয়েছিল, মানে যেদিন শাটডাউন ছিল সেদিনের ঘটনাটা এটা। তখন আপু বাড়িওয়ালাদের একটা বাইক নিয়ে, বাড়িওয়ালাই আপুকে নিয়ে রওনা হয়েছে। খুব ভোগান্তিতে পড়ে খুব কষ্ট করে একদম ঢাকা মেডিকেলের গেট পর্যন্ত পৌঁছেছে। তখন তাকে পুলিশ, সেই সাথে সাংবাদিক সবাই আটকে রেখেছিল, বিজিবিও ছিল সেখানে, সেই সাথে ছাত্ররাও ছিল। তো তাকে আটকানো হয়েছে যে তাকে ঢুকতে দেওয়া যাবে না। তো সে কান্নাকাটি করে বলেছে যে আমার হাজব্যান্ড খুব আহত হয়েছে, আমাকে একটু ঢুকতে দেন যে কোনোভাবেই হোক। তারপর তাকে সবাই ঢুকতে দিয়েছে। তারপরে সে ভেবেছিল যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে বা আহত হয়েছে, কিছুর চিকিৎসা করলে হয়তো বা ঠিক হয়ে যাবে। কিন্তু সে কখনো কল্পনাতেও ভাবেনি যে তার হাজব্যান্ড একদম মারাই গিয়েছে, আর সে তার হাজব্যান্ডের লাশও খুঁজতে হবে, মানে এটা সে কখনোই কল্পনা করেনি। তো আপু হচ্ছে ঢাকা মেডিকেলের ভেতরে যাওয়ার পর সবাই তাকে বলছিল যে আপনার হাজব্যান্ড মারা গিয়েছে, তার লাশটা আপনি খুঁজে বের করেন। সে তখন কি পরিস্থিতি, এই কথাটা চিন্তা করলে আমার কাছে খুব ভয়ঙ্কর লেগে ওঠে যে আমি এতক্ষণ জানতাম আমার হাজব্যান্ড আহত হয়েছে, খুব অসুস্থ, সেই কিছুক্ষণ পরেই যদি আমি শুনি যে আমার হাজব্যান্ডের লাশ আমাকে খুঁজে বের করতে হবে, মানে এই পরিস্থিতিটা আসলে কিছু বলার ভাষা নেই। তো আপু নাকি 2 মিনিটের মধ্যেই তার হাজব্যান্ডের লাশটা খুঁজে বের করে, আর সেখানে কান্নাকাটি করে অস্থির হয়ে পড়ে। আপুর 2 বছরের একটা মেয়ে বাবু আছে। যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় তখন খবর আসে যে আপুর হাজব্যান্ড মারা গিয়েছে। তো আমাকে এটা একজন জানিয়েছে, যার মাধ্যমে তার সাথে আমার পরিচয়। তো তারা তো খুব কান্নাকাটি করছিল, এই কারণে আমারও মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। তারপর সন্ধ্যা গড়িয়ে যখন রাত 9টা বাজে, আমি তো অপেক্ষায় বসেছিলাম কখন লাশ নিয়ে আসবে। 9টার পর দেখি আমার জানালা থেকে দেখা যায় যে আপু বাসায় এসেছে, সবাই হুড়াহুড়ি করে নিচে নেমেছে। আমি ভেবেছি হয়তো বা লাশ নিয়ে আসবে। পরে দেখি যে খুব কান্নাকাটি শুরু হয়েছে। তো আমি জানালা থেকেই দেখছিলাম, যে তখন শুনতে পেয়েছি একজনকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলাম লাশ কখন আনবে। বলল যে লাশ হাতে পেতে সময় লাগবে, কারণ এটা পুলিশ কেস হয়ে গিয়েছে। তো এই কারণে কখন যে লাশ পাবে, আর পরিস্থিতি তো খুবই ভয়াবহ হচ্ছিল। তার পরের দিন আরও বেশি খারাপ অবস্থা হবে পরিস্থিতি, তো এই কারণে হচ্ছে লাশ হাতে পেতে অনেক সময় লাগবে বলল। তো আপুর কান্নাকাটি সারা রাত শুনেছি আমি, শুনতে শুনতে আমার মানে মাথাটা পুরো হ্যাং হয়ে গিয়েছে। এক একটা চিৎকারের সময় আমি লাফ দিয়ে উঠেছি, মানে আমার এত পরিমাণে খারাপ লেগেছে কিছু বলে বোঝাতে পারবো না। পরদিন সকাল হলো, তারপর আমি ভেবেছি যে আজকে আপুকে একটু দেখতে যাওয়া দরকার। তো দেখতে গেলাম, আমি আমার মাকে নিয়ে গিয়েছি। আপুর সরাসরি কান্না দেখে আমি পুরো পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছি, কারণ এত পরিমাণে কান্না করছিল। সেই সাথে ছোট বাবুটাকে দেখে তো আরও খারাপ লাগছিল। তো যাই হোক, আমি বাসায় চলে আসার পর আমি দুপুর 2টা থেকে একদম অসুস্থ, মানে আমার প্রেশার এত পরিমাণে বেড়ে গিয়েছে। নর্মালি কিন্তু আমার প্রেশার কখনোই বাড়ে না, আপনারা ভালো করে জানেন। সব সময় আমি প্রেশার লো এই সমস্যায় ভুগতে থাকি। তো তখন আমার প্রেশার অনেক বেশি হাই হয়ে গিয়েছিল। তো আমি আমার মাকে আবার ফোন করি যে আম্মু তাড়াতাড়ি বাসায় চলে আসেন, আমার খুব বেশি খারাপ লাগছে। তো আম্মু সাথে সাথে ওষুধ নিয়ে বাসায় চলে এসেছে আমার বাসায়। আর আপনাদের ভাইয়া হচ্ছে না খেয়ে আমার পাশে বসেছিল। যখন বিকেল 5টা বাজে তখন আমি একটু সুস্থতা ফিল করি, সেই সাথে আপনাদের ভাইয়া আর আমি একসাথে খাওয়া দাওয়া করি।
খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়া দোকানে যায়, আর সেই সময়টাতেই অ্যাম্বুলেন্সের আওয়াজ পেয়ে আমি বেলকনিতে দৌড়ে যাই আর দেখি যে লোকজনে ভর্তি হয়ে গিয়েছে আর ভাইয়ের লাশও নিয়ে এসেছে। তারপর দেখলাম যে কিছুক্ষণ পর লাশটা কাউকেই দেখায়নি, সেটা একদম কাফনের কাপড় পরে তারপর আনা হয়েছে। তো কিছুক্ষণ মানুষজন জড়ো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ওই আপুকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে আরও 2-1 জন আত্মীয় স্বজন অ্যাম্বুলেন্সে উঠিয়ে তাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়া হয়েছে। সেদিনকার পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। তো যাই হোক, আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুক, দোয়া করি। তবে এখনও যে আপুর কান্নাকাটি বা এখনও যে আর্তনাদ শেষ হয়ে গিয়েছে তা কিন্তু না। একটা নারী বুঝে বিবাহিত জীবনটা তার স্বামীকে দিয়েই কিন্তু তার চলার মতো সব কিছু। একজন বিবাহিত নারী বুঝে আল্লাহ এই স্বামীর উসিলাতেই তাকে চালায়, আর এই স্বামী কিন্তু একমাত্র ভরসা। আর আপু শুধুমাত্র আপুর হাজবেন্ড আর মেয়েটাকে নিয়েই থাকতো। বিশাল বড় বাসা, আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাতে পারতাম। অনেক বড় একটা বাসা, 3টা বেডরুম, সেই সাথে ড্রয়িং ডাইনিং রুম মিলিয়ে বিশাল বড় একটা বাসায় তারা 3জন মানুষ থাকতো। ওই ভাই বলেছে আমার মেয়ে এখন হাঁটার সময়, আমার মেয়ে যেন কোথাও কোনো বাড়ি না খায়, ধাক্কা না খায়, এ কারণে আমি এত বড় বাসা নিয়েছি। আজকে সেই বাবা কোথায়, সেই ছোট্ট পরীটা তো এখনও জানেই না তার বাবা মারা গিয়েছে। কিন্তু বাচ্চাটা অনেক অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আমি কিন্তু 2-3 দিন আগেও দেখতে গিয়েছি, বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে গিয়েছে। তবে সে এখনও জানে না তার বাবা মারা গিয়েছে। তবে ওই যে বাবার যে একটা শোক আছে, শোকটা সে একটু সামলাতে পারেনি, এ কারণে প্রচণ্ড জ্বর আর প্রচণ্ড অসুস্থতায় ভুগছে। তো আমি আমার পরিবারের সাথে সাথে আমার প্রিয় আপুদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি যে আপুর জন্য দোয়া করবেন, এই পরিস্থিতি যেন খুব সহজে কাটিয়ে উঠতে পারে। আমি কিন্তু সরাসরি দেখেছি বলে আমার কাছে খুব খারাপ লেগেছে, তাই আজকে পুরো ভিডিওতে অন্য কথা শেয়ার না করে, ভিডিও সংক্রান্ত কথা শেয়ার না করে আমি শুধুমাত্র এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই ঘটনাটা দেখার পর নিজের জন্য দোয়া করি, সেই সাথে আমার সকল আপুর জন্য দোয়া করি অল্প বয়সে কেউ যেন স্বামীহারা না হয়। আর স্বামীহারা আর্তনাদ যে কতটা ভয়ঙ্কর সেটা আমি নিজের চোখে দেখেছি, এ কারণে আমি বলতে পারছি আমি সবার জন্য দোয়া করি। আমার ইউটিউব পরিবারের যারা আছে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার জন্য দোয়া করবেন। সেই সাথে আমি যে আপুটার ঘটনা বলেছি তার জন্য একটু মন থেকে দোয়া করবেন। আর আপনার নামাজের দোয়াতে এই আপুর নামটা একটু রেখে যাবেন। এই আপুর নাম যেহেতু আমি বলিনি, আপুর নাম হচ্ছে মারিয়া। আপুর জন্য আপনারা দোয়া করে যাবেন, আপুকে যেন আল্লাহ অনেক বেশি ধৈর্য দান করে, সেই সাথে আমরা আমাদের পরিবার নিয়ে যেন ভালো থাকতে পারি সেই দোয়াটাও করবেন। আজকে আর আপনাদের সাথে ভিডিও সংক্রান্ত কোনো কাজকর্ম বা কোনো কিছুই শেয়ার করিনি। আজকে শুধু ইচ্ছে করেছে এই ভিডিওতে শুধুমাত্র আপুর এই ঘটনাটা শেয়ার করি। আমি অনেক দিন থেকে বলবো আপনাদের সাথে, এটা চিন্তা করে রেখে দিয়েছি, তবে ভিডিও দিতে পারছিলাম না দেখে বলতে পারছি না। আপনাদের কাছে আজকে পুরো ঘটনাটা বলে আমার কাছে খুব হালকা লাগছে। আর আপুটা কিন্তু এখনও আমি জানালা দিয়ে তাকে দেখি, সে এখনও কিন্তু খুব বেশি কান্নাকাটি করে আর খুব ঝামেলায়ও আছে। তবে এখন সে তো আর এত বড় ফ্ল্যাটে একা একা থাকবে না, সে তার বোনদেরকে নিয়ে আছে, বোন জামাই, সেই সাথে বোনের বাচ্চা কাচ্চা সবাই মিলেই আছে। এখন মোটামুটি ভালো আছে, তবে তার মনের ক্ষতটা দূর হতে অনেক সময় লাগবে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।